আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, বড় বড় রাজা বাদশাহ তারা অনেক সময় পাগলামো করেন। রাজনীতিতে দুই ধরনের পাগলামো রয়েছে। একটা হলো অশিক্ষা, কুশিক্ষা, অজাত কুজাত ভিজাত সংক্রান্ত, অর্থাৎ ডাকাত ছিল কিন্তু রাজা হয়ে গেছেন। যেমন আফগানিস্তানে হঠাৎ করে সিংহাসনে বসলেন ডাকাতদের সর্দার দস্যু বাদশা এ শাক্য। তো তিনি সিংহাসনে বসার পরপরই রীতিমতো পাগলামো শুরু করলেন। তিনি যে রাজকীয় চেয়ার সেখানে বসলেন, যেহেতু ডাকাত মানুষ পাহাড়ে পর্বতে গুহায় লুকায়িত থাকতেন, তো তিনি সেই সিংহাসনে বসার পর ওটা ছিল একটা স্প্রিংয়ের গদিওয়ালা সিংহাসন। এগুলো ইতিহাস, কোনো গল্প নয়। তো বসার পর তিনি যখন ওটা দেখলেন তখন তার ভয় লাগলো এবং ওটার ভিতর কি আছে, হি ওয়াজ টু সারপ্রাইজ এটা দেখার জন্য। এই জন্য তিনি করলেন কি, ওই সিংহাসন কুটি কুটি করে কেটে ভিতরে যে স্প্রিংগুলো আছে এগুলো তিনি বের করে দেখলেন। এই গেল এক রাজার ঘটনা। আমরা ক্রিমিনোলজিতে পড়েছি, অপরাধে পড়েছি, ফ্রান্সের এক রাজা ছিল চোর, জাস্ট সিসকে চোর। আমাদের দেশে যেমন সিদেল চোর আছে, ওরকম সিদেল চোর। হঠাৎ করে ফ্রান্সের রাজা হয়ে গেল। এখন রাজা হওয়ার পরও তার খুব চুরি করার খুব শখ। তো সে তো গোপনে চুরি করতে পারে না, সে আস্তে করে কি বিভিন্ন মার্কেটে যায় এবং বিভিন্ন দোকান থেকে আস্তে করে সেই একটা জিনিস সরিয়ে ফেলে। তো সরিয়ে ফেলার পর এখন এটি নিয়ে রাষ্ট্রে একটা সিসিরব পড়ে গেল। ফলে রাজার যারা মন্ত্রী তারা পিছনে থাকতেন এবং ওই রাজা যেটা নিতেন তিনি মনে করতেন যে আমি চুরি করেছি, আর দোকানদারদেরকে পিছনে একজন গ্রুপ থাকতো, মন্ত্রী পরিষদের লোকজন থাকতো, তারা এই বিলগুলো পেমেন্ট করে দিত। এই যে বড় মানুষের চুরি করার অভ্যাস, এটা মানে এখন আমাদের সমাজে একটা সাইকোপ্যাথ। অনেক নারী আছেন, অনেক অভিনেত্রী আছেন যারা দেশে বিদেশে গিয়ে চুরি করতে গিয়ে বা দেশের অনেক যাকে বলা হয় সুপারস্টারে গিয়ে এখনও তারা চুরি করেন এবং ধরা পড়েছেন, ভীষণ রকম স্ক্যান্ডাল হয়েছে। অনেকে বিদেশে গিয়ে চুরি করতে গিয়ে তারা শাস্তিপ্রাপ্ত হয়েছেন, আটক হয়েছেন, এরকম ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশের সেলিব্রিটি। আর ইউরোপ আমেরিকাতে এই ধরনের ঘটনা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে যারা সেলিব্রিটি, অসংখ্য রয়েছে, আর সাধারণ মানুষের মধ্যে তো আছেই। তাহলে রক্তের মধ্যে যদি আপনার পাগলামো থাকে, অপরাধের বীজ থাকে, আপনি রাজা হন বাদশাহ হন, এটা ডাজ নট ম্যাটার, এটা আপনি করবেনই। এগুলো এক। ২ নম্বর হলো যে আমাদের সমাজের যেটাকে বলা হয় ইত্রামি। ইত্রামি মানে পশুর মতো ব্যবহার, ইতর, মন্দ শ্রেণীর প্রাণী। তো ইতরের মতো যখন আপনি ব্যবহার করবেন, পশুর মতো যখন আপনি ব্যবহার করবেন, এটাকে আমরা সাধারণত ইত্রামি বলি। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি পাশবিকতা রয়েছে, কিন্তু যখন রাজনীতিতে একটা মানুষ পৌঁছে যায় তখন এই পাশবিকতা, ইত্রামিটা কোন পর্যায়ে চলে যায় সেটা আপনারা সাম্প্রতিক সময় এই অ্যাপেস্টিন যে ফাইল, এই ফাইলে বিভিন্ন লোকদের, যে পাওয়ারফুল মানুষদের যে বিকৃত রুচি, তাদের যে নির্মমতা এবং নিষ্ঠুরতা, এটা যাকে বলা হয় যাকে বলা হয় এটা এখন প্রকাশ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিচার হচ্ছে এবং তিনি বলছেন যে আমি অ্যাপেস্টিনের সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তি করে আমি কোনো নারীকে ধর্ষণ করিনি। ওখানে যে অভিযোগ আছে যে ওখানে আসলে বিকৃত যৌনাচার হতো। যেমন দেখা গেল যে আপনি উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন একজনের সাথে যৌন সঙ্গম করলেন, এটা এক ধরনের অবস্থা। আপনি একজনকে খুব জোর করে মারধর করে ধর্ষণ করলেন, এটা এক ধরনের বিকৃত রুচি। আর পাশবিক কিছু আচরণ রয়েছে। এই অ্যাপেস্টিনের ফাইলে এগুলো দেখা গিয়েছে যে অনেক মেয়েকে, নারীকে তার সঙ্গে যৌন সঙ্গম করার পর তাকে খুন করা হয়েছে, মারা হয়েছে এবং তার সে মাংস, নাড়ি ভুঁড়ি বের করা হয়েছে। অনেকে বলছে তারা এগুলো রান্না করে খেয়েছে। তো এগুলোকে আসলে ইতর বলবেন কিনা, ইত্রামি বলবেন কিনা, অথচ রাজনীতির ক্ষেত্রে এইরকম ঘটনা অহরহ হয়। হিরোডোটাসের বইতে এরকম একজন রাজার, পাগলা রাজার কাহিনী আছে। রাজা পাগলা না, খুব বিখ্যাত রাজা। রাজার নাম আর্তাবানেস। এবং এই যে এখন যে পারস্যের যে ফাউন্ডার রাজা, তার নানা ছিলেন, অর্থাৎ দারায়ুস
দারায়ুসের বস ছিলেন তার আগে যে সাইরাস দ্য গ্রেট, যাকে দ্বিতীয় বা তৃতীয় সাইরাস বলা হয়। তো সেই সাইরাস দ্য গ্রেট তার নানা ছিলেন আর্তাবানেস, তিনি সম্রাট ছিলেন। আর্তাবানেসের প্রধানমন্ত্রী ছিলেন হারপাগাস। তো একটা বিষয়ে সম্রাট আর্তাবানেস তার প্রধানমন্ত্রীর ব্যাপারে না, হারপাগাস ছিলেন প্রধান সেনাপতি, কমান্ডার ইন চিফ। তো তার ব্যাপারে তিনি খুব বিরক্ত হলেন এবং বিরক্ত হওয়ার পরে তাকে শাস্তি দেওয়ার জন্য, মানসিক কষ্ট দেওয়ার জন্য সেই সম্রাট আর্তাবানেস তার প্রধান সেনাপতি হারপাগাসের ছেলেকে, কিশোর ছেলেকে ধরে আনলো, এনে তাকে জবাই করলো, রান্না করলো এবং সেই মাংস তার পিতাকে অর্থাৎ হারপাগাসকে খেতে বাধ্য করা হলো। এটা হলো রাজনীতির ইত্রামি। তো এত কিছুর পরেও মানে এই যে ইত্রামি বলেন, পাগলামি বলেন, বহু এরকম পাগল ইতর রাজার দ্বারা এই পৃথিবীতে অনেক মহৎ কাজ তৈরি হয়েছে। যেমন আমরা সম্রাট নিরোকে বলি, নিরো যখন বাঁশি বাজাচ্ছিল রোম তখন পড়ছিল, বলা হয়ে থাকে তিনি রোম নগরীকে পুড়িয়ে ফেলেছিলেন। তো রোম নগরীকে তিনি পুড়িয়ে ফেলেছিলেন এই কারণ হলো যে রোমে অনেক বস্তি ছিল এবং অনেক বাড়িঘর তার পছন্দ হচ্ছিল না, এবং তিনি তার সাম্রাজ্যে তখন এত টাকা ছিল ন্যাশনাল ট্রেজারিতে, সেন্ট্রাল ট্রেজারিতে, তিনি সেগুলো দিয়ে একটা আধুনিক শহর গড়তে চেয়েছিলেন। এই জন্য তিনি জাস্ট 4 তলা বা 5 তলা, 4 তলা বিল্ডিং পুরোটা মার্বেল দিয়ে 10 কিলোমিটার, 10 মাইল বাই 10 মাইল সেই প্রাচীন রোমকে তিনি নির্মাণ করেছিলেন খুব অল্প সময়, সম্ভবত 4 থেকে 4.5 বছরের মধ্যে। ওই রোমে আগুন লাগার 4 থেকে 4.5 বছরের মধ্যে আপনি চিন্তা করেন, যেটা ঢাকা শহরে এখন এত বড় না, 10 মাইল লম্বা, 10 মাইল প্রশস্ত স্কোয়ার একটা, যাকে বলা হয় মানে তিনি একটা স্কোয়ার একটা সিটি তৈরি করে ফেলেছিলেন। সেখানে ঘরগুলো ছিল স্কোয়ার, রাস্তাঘাট স্কোয়ার, এবং সমস্ত বিল্ডিংগুলো যে আউটার বিল্ডিং তিনি তৈরি করে দিয়েছিলেন সব মার্বেলের তৈরি, হোয়াইট মার্বেল, হোয়াইট সিটি। তো আপনি দেখবেন যে আমাদের যে হোয়াইট হাউস আছে, হোয়াইট হাউসের সামনে ওয়াশিংটন ডিসিতে তার প্রায় 1-1.5 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সব কিছু এরকম কিন্তু স্কোয়ার, সেম সাইজ, সেম স্কোয়ার, এবং হোয়াইট হাউসকে কেন্দ্র করে একটা ওই 1 বর্গ কিলোমিটার এলাকা ওইভাবে গঠন করা হয়েছে। তো ওইরকম মানে 10 বর্গ মাইল এলাকা নিয়ে একটা পুরো শহর তিনি গড়ে তুলেছিলেন। সো এই পাগলের পাগলামির ফলে কিন্তু রোম ওঠা পেয়েছিল। এরকম ধরেন সুলতান মাহমুদ, এখানে আমি মূলত সুলতান মাহমুদের কথাগুলো বলবো আপনাদেরকে। এটা বলার জন্য এই সপ্তাহে যে আমি লেখা লিখেছি, এই সুলতান মাহমুদকে নিয়ে লেখা লিখেছি, এবং সেই লেখা লিখতে গিয়ে আমাকে প্রচুর পড়তে হয়েছে, এবং সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে যতটা সময় সংক্ষেপে বলবো। তিনি মনে করেন কেমন পাগল ছিলেন। তিনি মূলত সাসানিদ রাজবংশের তার পূর্বপুরুষরা ছিলেন চাকর, কৃতদাস। তার দাদার নাম ছিল আলপ্তগিন, আর তার বাবার নাম ছিল সবুক্তগিন। তো আলপ্তগিন তার যে দাদা, সেটা পারস্য, আজকের যে পারস্য ইরান, সেখান থেকে তিনি চলে এলেন, এবং যে গজনি, আফগানিস্তানের, আজকের যে আফগানিস্তানের একটা ছোট্ট এলাকা গজনি, তিনি সেখানে একটা জায়গির প্রতিষ্ঠা করলেন, একটা ছোট জমিদারি প্রতিষ্ঠা করলেন, এবং সেই জায়গির তিনি মারা যাওয়ার পর তার ছেলে আলপ্তগিন হলো, আলপ্তগিনের ছিল সবুক্তগিন। তো ধরুন আমাদের ঢাকার নবাব পরিবার ছিল এইরকম। তো সেখান থেকে তিনি এত বড় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, যেটা আজকের পুরো ইরান, আজকের আফগানিস্তান, পাকিস্তানের যে সিন্ধু অববাহিকার যে অঞ্চল, দোয়াব অঞ্চল, ভারতের দোয়াব সহ সিন্ধু অববাহিকার পুরো পাঞ্জাব, মানে পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব এবং ভারতের পাঞ্জাব, এছাড়া ভারতের উত্তর ভারতে আরও বিরাট অংশ। এরপরে মধ্য এশিয়ার সমরকন্দ, বোখারা এবং তুর্কমেনিস্তান, পুরো এলাকাটা ছিল এই সুলতান মাহমুদের দখলে। মাত্র 32 বছর তিনি সময় পেয়েছিলেন, শাসন করেছিলেন, এবং তার সময়টাতে গ্লোবাল হেরিটেজ, এত সুন্দর নগরী পৃথিবীতে আর তৈরি হয়নি। সেই নগরী ছিল সমরকন্দ এবং বোখারা। তিনি পৃথিবীতে যেখানে যেতেন বিজয়ের জন্য, সেখানের যত বিখ্যাত ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট যা কিছু আছে সবগুলোকে তিনি নিয়ে আসতেন তার রাজ্যে।
এবং তার রাজ্যের সৌন্দর্য বৃদ্ধি করতেন। যত কবি, সাহিত্যিক এবং তার সময়ের যে সকল স্কলার, যেমন ধরেন ইবনে সিনা, তো তিনি ইবনে সিনাকে তার রাজদরবারে আনতে চান, কিন্তু ইবনে সিনা পাগলের মতো বনে জঙ্গলে ঘুরে বেড়ান যে তিনি রাজার চাকর হবেন না। কিন্তু তিনি সামহাও আল বেরুনির মতো বিখ্যাত লোককে ধরে ফেললেন এবং আল বেরুনিকে তার কাছে নিয়ে আসলেন। এরপর তিনি ইরানের সেই তুষ নগরী থেকে মহাকবি ফেরদৌসিকে নিয়ে এলেন। নিয়ে এসে তাকে বললেন যে আপনি এই পারস্যের ইতিহাস লেখেন এবং সে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত আপনি এটা লিখতে থাকেন, যত রাজা বাদশাহ তাদের যত গৌরবময় কাহিনী কবিতার আকারে লিখতে থাকেন, এবং প্রতিটি লাইনের জন্য আমি আপনাকে একটা করে স্বর্ণমুদ্রা দেব। তো সুলতান মাহমুদের আকাঙ্ক্ষা ছিল যে ফেরদৌসি সবার সাথে লিখে এসে সুলতান মাহমুদকে শেষ পর্যায়ে তার নামটা লিখবে। কিন্তু ফেরদৌসি সব কিছু লিখেছে, কিন্তু সুলতান মাহমুদকে নিয়ে তিনি দুই কথাও লেখেননি এবং তাকে পারস্যের বীর হিসেবে তিনি স্বীকৃতি দেননি। এর কারণটা হলো ওই যে সুলতান মাহমুদকে তিনি রাজা মানতে পারেননি। তিনি মনে করেছেন সুলতান মাহমুদের দাদা ছিল কৃতদাস, বাবা ছিল দাস বংশর, আর সুলতান মাহমুদও রাজা হলেও তিনি আসলে মূলত সম্রাট, হলেও তিনি মূলত দাস, মন মানসিকতা চাকরির মতো রয়ে গেছে, ভাই বোন ক্রিমিনাল, তার মধ্যে পাগলামি আছে, তাকে এই শাহানামতে স্থান দিতে পারে না। এখন এই কথা তিনি চিন্তা করতেন এবং সেই কাজ করেছেন, সেটা সুলতান মাহমুদ টের পেয়েছে। আবার সুলতান মাহমুদ নিজে সেটা বলতেও পারলেন না যে তুমি আমার নামটা কেন রাখোনি, আমার বীরত্ব কি তোমার পছন্দ হয় না? আমি এত বড় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছি, আমার দাদা যাদের চাকর ছিলেন তারা তো আমার অর্ধেক রাজত্ব করতে পারে না, তা আমার এই বীরত্ব কি পারস্যবাসীর জন্য যাকে বলে অনুকরণীয় নয়, গর্বের নয়? এই কথা তিনি লজ্জায় বলতে পারেননি। তিনি যেটা করলেন, কৃপণতা করলেন, তিনি বললেন যে ঠিক আছে, আমি স্বর্ণমুদ্রা না দিয়ে তিনি বললেন যে প্রতি পঙ্গুক্তির জন্য একটা করে রৌপ্য মুদ্রা দেওয়া হোক। এই কথা শুনে ফেরদৌসি ভীষণ রকম অভিমান হলেন, তিনি টাকা না নিয়ে চলে গেলেন। এরপরে ঘটনা আপনারা অনেকেই জানেন। কিন্তু আমি এখানে তার পাগলামির যে ঘটনাটা বলবো সেটা হলো যে আল বেরুনিকে তিনি অনেক ভালোবাসতেন, ভয় করতেন, আতঙ্কগ্রস্ত ছিলেন। এর কারণ হলো আল বেরুনি পৃথিবীর মহাকালের যে সকল দুর্লভ মেধার অধিকারী যে সকল মহামানব পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে অন্যতম। তিনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স, তারপরে জিওমেট্রি থেকে শুরু করে ইতিহাস, ধর্মতত্ত্ব, তারপরে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা এবং মহাকাশবিদ্যা, আকাশের গ্রহ নক্ষত্রের যে অবস্থা। এবং ওই সময়টাতে আল বেরুনি, আপনি চিন্তা করেন, আল বেরুনির 930 খ্রিস্টাব্দে তার জন্ম, বা এই সময়টা অর্থাৎ 930 থেকে 1032 এই সময়টার মধ্যে। তখন তিনি এই পৃথিবীর যে ব্যাসার্ধ, পৃথিবীর যে আয়তন, যেটা তিনি ওই সময়টাতে আবিষ্কার করে গেছেন আধুনিক বিজ্ঞান অলমোস্ট সেম 19-20। তাহলে বুঝেন যে একটা পাহাড়ে উঠে তিনি জ্যামিতির মাধ্যমে এই পৃথিবীর আয়তন নির্ণয় করে দিয়েছেন ওই জমানাতে 950 বা 980 খ্রিস্টাব্দে, যেটা এখন পর্যন্ত বলা হয় নির্ভুল। এই ছিল তার মেধা। তিনি ওই সময়টাতে আকাশের গ্রহ নক্ষত্র থেকে শুরু করে আজকের যে জ্যোতির্বিজ্ঞান আমরা কিরো বলি বা ইত্যাদি ইত্যাদি বলি, তিনি এইগুলোতে এত পারদর্শী ছিলেন যে তিনি সবার ভাগ্য গণনা করতে পারতেন। তারপর শেষে তিনি নির্ভুলভাবে যে দিনপঞ্জিকা, যেটাকে বলা হয় কুষ্ঠি, মানসিক কুষ্ঠি রচনা করে দিতে পারতেন। একটা নবজাতক শিশু সারা জীবন কি হবে এটা তিনি ওইভাবে তৈরি করে দিতে পারতেন। এইরকম ছিল তার মেধা, এবং এটা নির্ভুল। এবং এটার একটা ঐতিহাসিক ব্যাখ্যা আপনাকে দেই, আপনাদেরকে জানাই। তো এই যে তার যে মেধা এবং যোগ্যতা, এটা দেখে সুলতান মাহমুদ আশ্চর্য হতেন মাঝে মধ্যে। আবার মাঝে মধ্যে মনে হতেন যে আমি সম্রাট, আমার চেয়ে যদি আমার পারিষদবর্গ বেশি জ্ঞানী হয়ে যায় এটা কেমন দেখায়। তার ভয়, আর তৃতীয় ভয় ছিল যে আমার ভবিষ্যৎ সম্পর্কে যদি সে জানে তাহলে তো সে আমাকে পাত্তা দেবে না। তারপর হলো যে সে যদি আমার মনের কথা বুঝতে পারে তাহলে আমি কি করি, কোথায় যেতে চাই, কি করতে চাই, এটা যদি সে কাউকে বলে দেয় তাহলে আবার কি হবে। এরকম একটা অদ্ভুত সে এই আল বেরুনিকে নিয়ে টেনশনের মধ্যে থাকতো। আবার তাকে ছাড়া কোথাও সে চলতেও পারতো না। 17 বার সে ভারত আক্রমণ করেছে, 17 বারই সে আল বেরুনিকে নিয়ে এসেছে।
তো একদিন তার কি মনে হলো, সে একটা বাগান বাড়ি করেছে সুলতান মাহমুদ, এবং সেখানে একটা জলসাঘর সে তৈরি করেছে, এবং জলসাঘরের 4টি সদর দরজা। তো সেই জলসাঘরে সে প্রথম ঢুকলো, 4টি দরজা খোলা, এবং সেখানে আল বেরুনিকে ডাকা হলো, এবং সে বলল যে তুমি তো এত জ্যোতির্বিজ্ঞান জানো, জ্যোতিষশাস্ত্র জানো, এখন তুমি আমার মন বা সিদ্ধান্ত কি হতে পারে একটু বলো তো। বলার দরকার নেই, তুমি একটু লিখো যে আমি এখান থেকে বের হব, এই 4টে দরজার কোন দরজা দিয়ে আমি বের হব। এটা লিখে ওই যে আমার যেখানে আমি হেলান দিয়ে বসে বাইজিদের নাচ দেখব, ওখানে একটা কোলবালিশ আছে, সেই কোলবালিশের নিচে ওটা ঢুকিয়ে রাখো। তাল বেরুনি লিখলো, লিখে সেই কোলবালিশের নিচে ঢুকিয়ে রাখলো। এরপর আল মাহমুদ মানে সুলতান মাহমুদ, তিনি তার যে রাজমিস্ত্রি তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে পশ্চিম দিকের ওই ওয়ালটা ভাঙো, ওয়ালটা ভেঙে নতুন একটা দরজা করো। তাই হলো, এবং তিনি সেই দরজা দিয়ে বের হয়ে গেলেন, বের হয়ে গিয়ে আবার ঢুকলেন। ঢুকে এরপরে বললেন যে দেখো তো আল বিরুনি কি লিখেছে ওখানে। আল বিরুনির সামনে দাঁড়ানো, তো দেখলো যে ঠিক সেম কথাটাই আল বিরুনি লিখেছেন, যে এই 4টি দরজার একটি দরজা দিয়েও সুলতান মাহমুদ বের হবেন না, তিনি সেই পশ্চিম দিকের দেয়ালটা ভাঙবেন, ওখানে একটা নতুন দরজা তৈরি করবেন, এবং সেই দরজা দিয়ে বের হবেন। এটা পড়ার পরে সুলতান মাহমুদের ভীষণ রাগ হয়ে গেল, তিনি পাগল হয়ে গেলেন যে এত বুদ্ধি নিয়ে মানুষ বসবাস করে রেখে করে, এই লোক তো ভীষণ রকম ডেঞ্জারাস, এই লোক পৃথিবীর জন্য খুব ক্ষতিকর, এর পাল্লায় পড়লে আমি মরে যাব, এ আমাকে মেরে ফেলবে, ইত্যাদি ইত্যাদি। আমি একে সামনে নিয়ে কখনো কোনো কাজ করতে স্বস্তি বোধ করছি না, বিকজ আমি যাই সিদ্ধান্ত নেব আমি তার দিকে তাকালে আমি ভুলে যাই, ভয়ে আমার হাত পা কাঁপতে থাকে, একে মেরে ফেলতে হবে, একে এই জলসাগরের উপরে উঠাও, ছাদ থেকে ফেলে একে মেরে ফেলো। হুকুম তামিল হলো, তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হলো। কিন্তু ওই যে কনস্ট্রাকশনের সময় ছাদ এবং মাটির নিচে একটা জায়গাতে একটা জাল পাতা ছিল, ওটা নিরাপত্তার জন্য, যেহেতু একেবারে এক নতুন মানে ফিনিশড বিল্ডিং, ওই যারা কন্ট্রাক্টর ছিল তারা ওই জালটা সরায়নি। এটা আমাদের এখনো আমাদের দেশে অনেক সময় হয় যে ওইরকম একটা জাল পাতা থাকে। তো কি হলো, তাকে যখন ছাদ থেকে ফেলে দেওয়া হলো, অলৌকিকভাবে তিনি সেই জালের উপর পড়লেন, আবার সেই জাল থেকে গড়িয়ে তিনি নিচে পড়লেন, ফলে সামান্য ব্যথা পেলেন, একটু উষ্ণ উষ্ণ ব্যথা, কিন্তু আহত হলেন না এবং মারাও গেলেন না। সুলতান মাহমুদ যখন এই ঘটনা শুনলেন, তিনি আবার কৌতূহলী হয়ে পড়লেন, বললেন যে যাও তোকে ধরে নিয়ে আসো, আমার সামনে আনো। তো তাকে সামনে আনা হলো। তো তিনি বললেন যে এই যে তুমি আমার ভবিষ্যৎ লিখলা, আমার মন লিখলা, এখন আজকে যে তোমার ভাগ্যে এই ঘটনাটা ঘটলো, এটা কি তুমি জানতা? তিনি বললো যে আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না, আমি এখানে আসার আগে আমার আজকের দিনটি কেমন যাবে এটা আমি আমার যে ডায়েরি, দিনপঞ্জি, সেখানে আমি লিখে রেখেছি, আপনি লোক পাঠিয়ে সেটা নিয়ে আসেন, আনার পর সেটা আপনি দেখার চেষ্টা করেন, সেটা দেখেন। সঙ্গে সঙ্গে রাজার লোকজন ছুটলো, তো তার বাড়িতে গিয়ে সেখান থেকে সেটা নিয়ে আসা হলো, এবং সেখানে দেখলো যে আল বিরুনি লিখছেন যে ওরা আমাকে একটি উঁচু স্থানে নিয়ে যাবে, তারপর আমাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেবে আমাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি মরবো না, আমার কিছুই হবে না, আমি বেঁচে থাকব। তো এই লেখা পড়ার পর সুলতান মাহমুদ ভয় পেয়ে গেলেন যে মাই গড, কিন্তু ডেঞ্জারাস অবস্থা। তখন তিনি তারে বললেন যে ঠিক আছে, আল বিরুনিকে জেলে ঢুকাও, এবং তিনি প্রায় কয়েক মাস সে জেলের মধ্যে ছিলেন, এবং সেই জেল থেকে আবার আর এক পাগলামির মাধ্যমে তাকে যে বের করা হয়েছিল সেটা হয়তো আর একদিন বলবো, গল্প বড় হয়ে যাবে। এখন কনক্লুশনে আসি, উপসংহারে আসি। এভাবে পৃথিবীর বড় বড় মানুষ, বড় বড় রাজাবাসা, তাদের মধ্যে পাগলামি ছিল, এবং রাজনীতি করতে গিয়ে অনেকে অনেক নির্মম এবং নৃশংস কাজগুলো করেছেন। সুলতান মাহমুদও সেই কাজগুলো করেছেন। কিন্তু আমাদের এই জমানাতে, বর্তমান জমানাতে, সেই রাজনীতির যে ইত্রামিগুলো সেগুলো পূর্ণ মাত্রায় আছে। খুন, জখম, রাহাজানি,
গুম, হত্যা, মামলা, মোকদ্দমা সব আছে। কিন্তু একজন আল বেরুনিকে, একজন ফেরদৌসিকে, কিংবা একজন জাফর সাদেককে, একজন রাজা টোডরমলকে, একজন আবুল ফজলকে, ফৈজিকে, রাজা মানসিংহকে, এই যে ট্যালেন্ট হার্ট, তাদেরকে চিনতে পারা এবং তাদেরকে এনে সম্মান এবং মর্যাদার সঙ্গে রাজদরবারে রাখা এবং তাদের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণ সাধন করার মতো রাজনীতিবিদ আমাদের নেই। আমাদের যারা আছে তারা শুধুমাত্র কিল দেওয়ার গোসাই, যত অপকর্ম ইত্রামি আছে, ফাজলেম আছে, সেগুলো তারা করবে। কিন্তু এই যে যতক্ষণ না পর্যন্ত এরকম যে ট্যালেন্ট হান্ট করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সমরকন্দ তৈরি হবে না, বোখারা তৈরি হবে না, দিল্লির লালকেল্লা তৈরি হবে না, ফতেপুর সিক্রি তৈরি হবে না, কিংবা সেই রোম নগরী তৈরি হবে না। কেবলই মাত্র গুম, হত্যা, জখম, রাহাজানি, মামলা, মোকদ্দমা, এগুলার নিত্য নতুন ইতিহাস তৈরি হবে। আশা করি আমাদের এ যুগের যারা রাজন্যবর্গ রয়েছেন, তারা রাজনীতির যে গতানুগতিক পাগলামো, সেগুলো তাদের মধ্যে থাকুক, অসুবিধা নেই। তার সঙ্গে সঙ্গে অতীতের যে সকল পাগলা রাজারা ভালো ভালো কাজ করেছেন, তারাও ভালো ভালো কাজ করুন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।